হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা 2026-এর জন্য আমাদের যে জেনারেল সায়েন্সের 0 টু হিরো লেভেল ক্লাসগুলো শুরু হয়েছে। আজকে তার 5 নাম্বার ক্লাস। আমরা এখানে প্রত্যেক দিন 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করি, যেগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড হয়ে থাকে, আর যেখানে কিন্তু আমরা একদম 0 থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। তাহলে আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, কোন মৌলটিকে ম্যান্ডেলিফের দুষ্ট মৌল বলা হয়। ঠিক আছে, তো এর মধ্যে থেকে কোন মৌলটাকে দুষ্ট মৌল বা রগ এলিমেন্ট বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, তার পেছনের কারণ কি? হাইড্রোজেন নিজে একটা অধাতু। সবার প্রথম মনে রাখতে হবে হাইড্রোজেন একটা অধাতু, আর যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীর যে বাম দিক থাকে, ঠিক আছে, আর যে ডান দিক থাকে, সেখানে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, যে বাম দিকে কিন্তু সবসময় মেটাল বা ধাতুকে রাখা হয়, আর ডান দিকে হচ্ছে নন মেটালকে রাখা হয় বা অধাতুকে রাখা হয়। কিন্তু অক্সিজেন অধাতু হওয়া সত্ত্বেও এটা কিন্তু মাঝে মাঝে ধাতুর মতো আচরণ করে। সেই জন্য কিন্তু তোমরা দেখতে পাবে যে পিরিয়ডিক টেবিলের বা পর্যায় সারণীর একদম প্রথম যে এলিমেন্ট যেটা বাদিকে, সেটা কিন্তু হাইড্রোজেন। এটা কিন্তু অধাতু হয়েও ধাতুর জায়গায় অবস্থান করছে, সেই কারণের জন্যই কিন্তু এটাকে দুষ্ট মৌল বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এখানে বলেই দিয়েছে যে হাইড্রোজেন পর্যায় সারণীতে এর অবস্থানের অনিশ্চয়তার জন্য, আমি একটু আগে বললাম যে এটা নিজে অধাতু হওয়া সত্ত্বেও, হাইড্রোজেন নিজে অধাতু হওয়া সত্ত্বেও এটা কিন্তু যে প্লেসমেন্ট সেটা ধাতুর জায়গায় হয়ে থাকে। নন মেটাল হওয়া সত্ত্বেও এটার যে প্লেসমেন্ট সেটা মেটালের জায়গায় হয়ে থাকে। ইভেন দেখা যায় যে হাইড্রোজেন কিন্তু একটা H+ আয়ন উৎপন্ন করে, ঠিক আছে, জলের মধ্যে। তো হাইড্রোজেনের এই বিভিন্ন রকম কন্ট্রাস্টিক যে ক্যারেক্টারিস্টিক, তার জন্যই কিন্তু এটাকে দুষ্ট মৌল বা রগ এলিমেন্ট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব যে পরবর্তী প্রশ্নে কি বলেছে। একটা নিউমেরিক্যাল দিয়েছে যে 2 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে যদি কাজ করা হয়, তাহলে অন্তিম বেগ কত হবে। তো দেখো, সবার প্রথমে আমাদেরকে এখানে কিছু দুটো ফর্মুলা মিলিয়ে কিন্তু এই অঙ্কটা হবে। সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে আমাদেরকে এখানে ত্বরণ বের করে নিতে হবে। আর ত্বরণ বের করতে গেলে কি করতে হয়, তার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, যে ফোর্স ইন্টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, যেখানে এ মানে কিন্তু হচ্ছে ত্বরণ। তো আমাদেরকে ত্বরণ বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এ ইকুয়ালস টু আমাদেরকে F/m করতে হবে, মানে ফোর্স বাই মাস করতে হবে। তো আমাদের ফোর্স কত? আমাদের ফোর্স কিন্তু এখানে হয়ে যাচ্ছে 5 নিউটনের, ঠিক আছে। আর কত কেজি মাস? এখানে কিন্তু আছে 2 কেজি। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে আমরা পাবো যে 2.5 বা 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু আমাদের অ্যাক্সেলারেশন পেয়ে যাব। এই ডেটাটাকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এ ইকুয়ালস টু কত হচ্ছে? এ ইকুয়ালস টু কিন্তু 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে। এইবার আমাদের মেন যে ফর্মুলা সেটা আসবে। একটা ফর্মুলা আছে যেটা আমি তোমাদের আগের বছর যখন গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল 2025-এ, তখন অনেকবার করিয়েছিলাম। সেটা হচ্ছে যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। যেখানে ভি মানে কি? যেখানে ভি মানে কিন্তু হচ্ছে অন্তিম বেগ, যেটা আমাদের বের করতে হবে। ইউ মানে কি? ইউ মানে কিন্তু হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, যেটা প্রাথমিক বেগ। যেখানে কিন্তু দেখো এটাই কি হবে, এটাই কিন্তু কোনো রকম প্রাথমিক বেগের কথা বলা হয়নি, সেই কারণের জন্য কিন্তু এটাকে 0 ধরতে হবে। অ্যাক্সেলারেশন আমরা কত পেলাম? অ্যাক্সেলারেশন আমরা পেলাম 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর টাইম কত? টাইম কিন্তু হচ্ছে 10 সেকেন্ড। এখানে জাস্ট ডেটাটাকে পুট করতে হবে। তো আমাদের ভি কত? ভি আমরা জানি না। ইউ আমরা জানি যে 0। আর আমাদের এখানে যে টাইম আছে সেই টাইমটা কত? 10। আর এখানে কত সময় বা কত অ্যাক্সেলারেশন আছে সেটা কিন্তু 2.5। তো এটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কত পাবো? এখান থেকে এটা উঠে যাবে। তো আলটিমেটলি কিন্তু হচ্ছে ভি ইকুয়ালস টু 25 মিটার/সেকেন্ড। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, যেটা অন্তিম বেগ বা যেটা ফাইনাল ভেলোসিটি, সেটা কিন্তু হবে 25 মিটার/সেকেন্ড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। এখানে কিন্তু পুরো যে অঙ্কটা আছে তার অ্যাপ্লিকেশনটা এখানে করে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব যে নিচের কোনটি একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার বা ইনার্ট ইলেকট্রোডের উদাহরণ? কপার, সিলভার, প্লাটিনাম এবং জিঙ্ক। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লাটিনাম, ঠিক আছে। প্লাটিনামকে পিটি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। এখানে দেখো বলেও দিয়েছে, কারণটা এখানে আমি অ্যাড করে দিয়েছি, যে প্লাটিনাম রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। তোমাদেরকে আগেও বলেছি যে গোল্ড, প্লাটিনাম এই সমস্ত যে ধাতুগুলো আছে, এগুলো কিন্তু অনেক লেস রিঅ্যাক্টিভ হয়ে থাকে, সেই কারণের জন্য বেশি কস্টলি হয়। এরা কিন্তু সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। পরবর্তী প্রশ্ন বায়োলজি থেকে, যে মানুষের শরীরের কোন অঙ্গটিকে রক্ত ব্যাংক বা ব্লাড ব্যাংক বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লিহা বা স্প্লিন। মনে রাখতে হবে যে আরবিসিগুলো থাকে, সেই আরবিসিগুলো কিন্তু 120 দিন বাঁচার পরে এইখানেই কিন্তু কী হয়? এইখানেই কিন্তু মারা যায়, ঠিক আছে, প্লিহা বা স্প্লিনে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নাম্বার। এটাও কিন্তু একটা নিউমেরিক্যাল আছে, যে একটি 200 ওয়াটের হিটার 1 ঘন্টা ধরে যদি চলে, তাহলে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। তো তড়িতের যে তাপীয় প্রভাব, সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা আছে। এই অঙ্কটা করার জন্য কিন্তু একটা স্পেসিফিক ফর্মুলা আছে। যদি আমরা কি করি, যদি আমরা পাওয়ার ইনটু টাইম করি, কি করি, পাওয়ার ইনটু টাইম করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট কি পেয়ে যাব? ডাইরেক্ট কিন্তু আমাদের যে কোশ্চেনের যে অ্যান্সার, তাপ উৎপন্ন কত হবে, সেটা কিন্তু পেয়ে যাব। তো পাওয়ার কত বলেছে? পাওয়ার কিন্তু বলেছে 200 ওয়াট।
ঠিক আছে। আর এখানে কত টাইম আছে, 1 ঘন্টা। ইলেকট্রিসিটির অঙ্ক করার সময় সবসময় মনে রাখতে হবে যে ঘন্টাকে অলওয়েজ সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। আর 1 ঘন্টায় কত সেকেন্ড হয়ে থাকে, 1 ঘন্টায় কিন্তু 3600 সেকেন্ড হয়ে থাকে। তো আলটিমেটলি অ্যান্সার কত হবে, 72, এবং 72-এর পরে কিন্তু হয়ে যাবে 4টে জিরো, এত কিন্তু জুল। তার কারণ তাপের যে ইউনিট সেটা কিন্তু জুলে প্রকাশ করা হয়ে থাকে। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কত নম্বর অপশানে আছে দেখো, এটা কিন্তু এইখানে আছে যে 72-এর পরে 4টে, ঠিক আছে, 72-এর পরে 4টে, বা এটাকে কিন্তু অনেক সময় 720 কেও দিয়ে দিতে পারে, 720 কে জুলও কিন্তু দিয়ে দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অধিবৃত্তীয় অবতল দর্পণ। দেখো এর যে ইংলিশ টার্মটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই প্যারাবোলিক, ঠিক আছে, প্যারাবোলিক যে টার্মটা আছে, প্যারাবোলিক কনকেভ মিরার, সেই কারণের জন্য কিন্তু এটার ইংলিশটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, যে গাড়ির যে হেডলাইটে সেখানে কিন্তু প্যারাবোলিক যে কনকেভ মিরার সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অক্সিজেন গ্যাস কে আবিষ্কার করে। এটা একটা স্ট্যাটিক জিকে বলতে পারো সায়েন্সের থেকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জোসেফ প্রিস্টলে, ঠিক আছে। হেনরি ক্যাভেন্ডিশ কী করেছিল, হেনরি ক্যাভেন্ডিশ কিন্তু যে হাইড্রোজেন গ্যাস, সেই হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিল। ডাল্টন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত, ডাল্টন কিন্তু যে পরমাণুবাদ, সে পরমাণুবাদের সাথে বা অ্যাটমিক থিওরির সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সবথেকে বেশি তড়িৎ পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে কোন ধাতুর। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিলভার বা রূপা। এটা কিন্তু সবথেকে বেশি তড়িৎ কন্ডাক্টিভিটি আছে, বা এটাকে কিন্তু সুপার কন্ডাক্টরও বলা হয়, ঠিক আছে। সবথেকে ভালো কিন্তু তড়িৎ পরিবহন করে হচ্ছে আমাদের সিলভার। এক্ষেত্রে দেখো যে তামা আছে, সেই তামা কিন্তু আমাদের নর্মাল যে হাউসহোল্ড ইলেকট্রিসিটি সেখানে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সবথেকে ভারী প্রাকৃতিকভাবে পাওয়া অধাতু কোনটা, আয়োডিন, কার্বন, সালফার নাকি ব্রোমিন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আয়োডিন, ঠিক আছে। আয়োডিন কিন্তু কঠিন হয়ে থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা অধাতু যেটা কী হয়, যেটা কিন্তু কঠিন অবস্থায় পাওয়া যায়। তরল অবস্থায় কিন্তু আরেকটা অধাতু পাওয়া যায়, সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে ব্রোমিন। ব্রোমিন কিন্তু তরল অধাতু হয়ে থাকে, এটা কিন্তু প্রকৃতিতে তরল অবস্থায় হয়ে থাকে। আর অনেক সময় এর রঙটাও জিজ্ঞাসা করে, এটা কিন্তু লাল কালারের হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন যদি 60 নিউটন হয়, তাহলে চাঁদে তার ওজন কত। দেখো এক্ষেত্রে একটা ফ্যাক্ট তোমাদেরকে মনে রাখতে হবে, যে কোনটা চেঞ্জ হয় আর কোনটা চেঞ্জ হয় না। মনে রাখতে হবে কোনো জিনিসের ভর, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি মাস, সেটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে, অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট থাকে। কিন্তু যেটা ওজন, যেটাকে ওয়েট বলা হয়ে থাকে, সেটা কিন্তু অলওয়েজ চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে দেখো ওজন চেয়েছে, তো মনে রাখতে হবে যে পৃথিবীর যে গ্র্যাভিটি তার তুলনায় যে চাঁদের গ্র্যাভিটি, ঠিক আছে, যদি আমি এখানে পৃথিবী লিখি আর এখানে যদি চাঁদ লিখি, তো পৃথিবীর যে গ্র্যাভিটি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে চাঁদের তুলনায় সেটা কত, চাঁদের তুলনায় কিন্তু সেটা 6 গুণ ভারী। মানে যদি আমরা হিসেব করি তাহলে কিন্তু চাঁদে কোনো জিনিসের গ্র্যাভিটি কী হয়ে যাবে, যেটাতে পৃথিবীর ওজন তার থেকে কিন্তু 1/6 হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কত বলেছে, এক্ষেত্রে দেখো ওজন বলেছে পৃথিবীতে ওজন হচ্ছে 60 নিউটন, ঠিক আছে। তাহলে চাঁদে গেলে কী করতে হবে, চাঁদে গেলে কিন্তু এটাকে 1/6 হয়ে যাবে। তো 1/6 হয়ে গেলে কত হবে, এটা কিন্তু 10 নিউটন হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ডিএনএর যে গুয়েনিন থাকে, ডিএনএতে মোট 4টে কিন্তু বেস থাকে, 4টে নাইট্রোজেন বেস থাকে। একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে থাইমিন, একটা হচ্ছে গুয়েনিন, আর একটা কিন্তু হচ্ছে যেটাকে আমরা বলে থাকি সাইটোকাইনিন, ঠিক আছে, আরেকটাকে কিন্তু বলা হয়ে থাকে সাইটোসিন, ঠিক আছে। অ্যাডেনিন, গুয়েনিন, থাইমিন, আর কিন্তু হচ্ছে অ্যাডেনিন, গুয়েনিন, থাইমিন, আর কিন্তু হচ্ছে সাইটোসিন, C ফর কিন্তু হচ্ছে সাইটোসিন। তো কি বলেছে, যে এক্ষেত্রে কাদের সাথে কাদের পেয়ারিংটা তৈরি হয়, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, মনে রাখতে হবে যে ATGC, এইভাবে কিন্তু পেয়ারিংটা হয়। প্রথমটা কিন্তু ডবল বন্ডে পেয়ারিং হয়, আর তারপরটা কিন্তু যে ট্রিপল বন্ড, সেই ট্রিপল বন্ডে কিন্তু পেয়ারিং হয়ে থাকে। অর্থাৎ অ্যাডেনিনের সাথে কিন্তু থাইমিনের পেয়ারিং হয়, আর গুয়েনিনের সঙ্গে কিন্তু যে সাইটোসিন আছে, সেই সাইটোসিনের পেয়ারিং হয়। তো আমাদের কোশ্চেনে গুয়েনিন চেয়েছিল, তো গুয়েনিনের সঙ্গে কিন্তু যে সাইটোসিন, সেই সাইটোসিনের কিন্তু ট্রিপল বন্ডে পেয়ারিং হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আধুনিক পর্যায় সারণীতে অ্যাক্টানাইড মৌলগুলি কোথায় অবস্থিত। তো সঠিক অ্যান্সার কী হবে, সপ্তম পর্যায়ে কিন্তু এই যে অ্যাক্টানাইড মৌলগুলো অবস্থান করছে। ষষ্ঠ পর্যায়ে তোমাদেরকে বলেছিলাম যে ষষ্ঠ পর্যায়ে কী হয়, ষষ্ঠ পর্যায়ে কিন্তু যে ল্যান্থানাইড মৌল আছে, সেই ল্যান্থানাইড মৌলগুলো অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপের একক কোনটা, ক্যান্ডেলা, মোল, আমস্ট্রম নাকি হচ্ছে ফারাদ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যামস্ট্রং, ঠিক আছে। অ্যামস্ট্রং কী করা হয়, অ্যামস্ট্রংকে কিন্তু এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। তো অ্যামস্ট্রং এককে কিন্তু পরমাণুর যে ব্যাসার্ধ আছে, রেডিয়াস, সেটা কিন্তু মাপা হয়ে থাকে। মোল দিয়ে কি মাপা হয়ে থাকে, মোল দিয়ে কিন্তু যে পদার্থ, সেই পদার্থ মাপা হয়, পদার্থের যে পরিমাণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে 1 অ্যামস্ট্রং মানে কত, 1 অ্যামস্ট্রং মানে কিন্তু হচ্ছে 10⁻⁴
-10, ঠিক আছে। জেনারেলি কিন্তু এটা 9 হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, রক্তের কোন অংশ অক্সিজেন পরিবহনের প্রধান ভূমিকা পালন করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আরবিসি, যার আয়ু কত? যার আয়ু কিন্তু হচ্ছে 120 দিন। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকা কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে থাকে? রোগ জীবাণু ধ্বংস করে থাকে। আর প্লেটলেট কিন্তু ব্লাড ক্লোটিংয়ে খুব বড় ভূমিকা পালন করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে জলের স্থায়ী ক্ষরতা বা পার্মানেন্ট হার্ডনেস দূর করতে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সোডিয়াম কার্বনেট, যেটাকে কি বলা হয়ে থাকে? যেটাকে কিন্তু কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা বলা হয়ে থাকে। আমরা এখানে বলতে পারি কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এখানে কিন্তু সংকেতটাও দিয়ে দিয়েছে। সংকেতটা কি? সংকেতটা কিন্তু হচ্ছে NO2CO3। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন লেন্স ব্যবহার করে অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টি দূর করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টরিক, বা এটাকে কিন্তু সিলিন্ড্রিক্যাল লেন্স বা বেলনাকার লেন্সও কিন্তু বলা হয়ে থাকে। এটার মাধ্যমে কিন্তু যে অ্যাস্টিগম্যাটিজম যে সমস্যাটা সেটা কিন্তু কারেকশন করা হয়। উত্তর লেন্স কিন্তু আমরা জানি যে হাইপারোপিয়া, যেটাকে আরেকটা নাম কি? যেটার নাম কিন্তু হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ দূরে কাছের জিনিস দেখতে অসুবিধা হওয়া। অবতল লেন্স দিয়ে কিন্তু মায়োপিয়া, যেটা দিয়ে কী করা হয়? যেটা কিন্তু দূরের জিনিস দেখতে অসুবিধা, এটাকে সারানো হয়ে থাকে। আর বাইফোকাল দিয়ে কিন্তু যে প্রেসবায়োপিয়া বলে যে রোগটা আছে সেটা কিন্তু সারানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেনিনজেস, ঠিক আছে। মেনিনজেস কিন্তু মস্তিষ্কের আবরণ হয়ে থাকে। আচ্ছা, এই মেনিনজেসের কিন্তু আবার 3টে লেয়ার থাকে, ঠিক আছে। 3টে লেয়ার, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, ইন ডিটেলসে তোমরা জানতে পারো, ঠিক আছে। একটাকে কিন্তু বলে ডুরা ম্যাটার, একটাকে বলে আর্কানয়েড, আর আরেকটাকে কিন্তু বলে হচ্ছে পিয়া ম্যাটার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যার আগে দেখো এখানে কি বলেছে, যে প্লুরা কার একক? প্লুরা কিন্তু কার বাইরের আবরণী? তো যে ফুসফুস বা লাংস আছে তার কিন্তু বাইরের যে আবরণী সেটাকে বলা হয় প্লুরা। পেরিকার্ডিয়াম কিন্তু হচ্ছে হার্ট, ঠিক আছে। হার্টের যে বাইরের আবরণী সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোনটিকে ভবিষ্যতে জ্বালানি বা ফিউল অফ ফিউচার বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফ্যাদোমিটার, ঠিক আছে। কোনো জাহাজ যদি এখানে অবস্থান করে তাহলে নিচে কোনো জায়গার অবস্থান মাপতে গেলে কিন্তু এই ফ্যাদোমিটার ব্যবহার করা হয়ে থাকে। মূলত কিন্তু এখানে যে সাউন্ডের যে ইকোসিস্টেম সেখান থেকে কিন্তু এই কাজটা করা হয়, ঠিক আছে। ইকোসিস্টেম মানে কিন্তু বাস্তুতন্ত্র নয়, ইকোসিস্টেম মানে কিন্তু হচ্ছে প্রতি যে ফলন থাকে সেটাকে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে শব্দের প্রতিফলন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আলোর প্রতিসরণের বা রিফ্র্যাকশনের যে দ্বিতীয় সূত্র সেটা কিসের সূত্র নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটাকে স্নেলের সূত্র বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সবথেকে বড় একক কোষ কোনটা? সবথেকে বড় একক কোষ কিন্তু হচ্ছে উট পাখির ডিম, ঠিক আছে। উট পাখির ডিম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে কেন তৈরি করা হয়? ঠিক আছে, বৈদ্যুতিক যে বাল্ব থাকে, বাল্বের যে ফিলামেন্ট হয়ে থাকে, বাল্বে কিন্তু মূলত যে ফিলামেন্টটা হয়ে থাকে সেটা কিন্তু টাংস্টেন, যেটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, টাংস্টেনের হয়ে থাকে। তো এর পেছনের কারণ কি? এর পেছনের কারণ কিন্তু হচ্ছে এর যে গলনাঙ্ক সেটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এই কারণের জন্য কিন্তু এটা লং লাস্টিং হয়ে থাকে। তার কারণ যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন কিন্তু হিটিং এফেক্টের জন্য প্রচুর তোমার হচ্ছে গরম হয়ে যায়, সেই কারণের জন্য কিন্তু লাল হয়ে যায়, যেটাই কিন্তু আলো সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোন ধাতুকে কৌশলগত ধাতু বা স্ট্র্যাটেজিক মেটাল বলা হয় কারণ এর প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টাইটেনিয়াম, ঠিক আছে। টাইটেনিয়ামকে কিন্তু এই কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, যে উদ্ভিদ কোষে জল এবং খনিজ লবণ পরিবহন করার জন্য কোনটা দায়ী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জল ফর, কি বলি সবসময়, জল ফর কিন্তু হয়ে যাচ্ছে জাইলেম, আর ফুড ফর কিন্তু হয়ে যাচ্ছে কি? ফুড ফর কিন্তু হয়ে যাচ্ছে ফ্লোয়েম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, শব্দের গতিবেগ, ঠিক আছে। শব্দের গতিবেগ কিসের উপর নির্ভর করে না? উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ নাকি মাধ্যমের ঘনত্ব? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা বায়ুর চাপ বা বায়ুর যে প্রেশার থাকে তার ওপর কিন্তু নির্ভর করে না। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। এইভাবে কিন্তু আমাদের একদম তোমাদের পরীক্ষা পর্যন্ত ক্লাস এবং পরবর্তীকালে কিন্তু মক টেস্টগুলো শুরু করা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।